হেনরি শহরে দুটি রাজ্য ছিল। একই রাজ্যে থাকতো সম্রাট রাজা। তার স্ত্রী ছিল গর্ভবতী। একদিন সে তার স্ত্রীকে ডাকতে থাকে। রানী পদ্মাবতী, কোথায় তুমি? হ্যাঁ মহারাজ, আমাকে ডাকছো? হ্যাঁ, ডাকছি। তোমার শরীর এখন কেমন আছে? অনেক ভালো আছে, কিন্তু রাজা, আমার খুব নীল রঙের বিড়ি খেতে ইচ্ছে করছে। নীল রঙের বেরি? এই ফল কোথায় পাবো? আমি জানি না রাজা, তুমি কিভাবে পারো? আমাকে নীল রঙের বেরি ফল এনে দাও। আচ্ছা, ঠিক আছে রানী। আমি তোমার জন্য নীল রঙের বেরি ফল আনতে দিচ্ছি। এরপর রাজা সিপাহীকে বলে নীল রঙের বেরি ফল নিয়ে আসতে। সিপাহী পুরো রাজ্য কোথাও নীল রঙের বেরি খুঁজে পায় না। অবশেষে এক বৃদ্ধার বাসায় নীল রঙের বেরি ফল দেখতে পায়, কিন্তু সে বৃদ্ধা তার গাছের ফল দেয়নি। সিপাহী রাজ্যে ফিরে আসে আর রাজাকে বলে, প্রণাম মহারাজ। বলো সিপাহী, তুমি আমার রানীর জন্য ফল নিয়ে এসেছো? মহারাজ, আমরা পুরো রাজ্যে কোথাও নীল রঙের বেরি ফল খুঁজে পাইনি। অবশেষে এক বৃদ্ধার বাড়িতে নীল রঙের বেরি ফল পেয়েছি, কিন্তু সেই বৃদ্ধা কিছুতেই তার গাছের ফল দেয়নি। সে কি? বৃদ্ধার এত বড় সাহস! আমার রানীর জন্য ফল দেয়নি? সিপাহী, চলো, আমাকে নিয়ে চলো সেই বৃদ্ধার বাড়িতে। এরপর রাজাকে সিপাহী বৃদ্ধার বাড়িতে নিয়ে যায়, কিন্তু বৃদ্ধা বাড়িতে ছিল না। বৃদ্ধাকে না বলেই রাজা নীল রঙের বেরি ফল নিয়ে আসে আর রানীকে দিয়ে দেয়। এই নাও রানী, তোমার নীল রঙের বেরি ফল। এরপর রানী অনেক খুশি হয়ে যায়, নীল রঙের বেরি ফল খায়। আহ, অনেক সুস্বাদু। রাজা, এত সুস্বাদু ফল খেয়ে মন জুড়িয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরের দিন রানীর ফুটফুটে কন্যা সন্তান হয়। পুরো রাজ্য জুড়ে যেন খুশির ঢল পড়ে যায়। রাজা অনেক খুশি হয়। রাজা রানীর কাছে এসে বলে, রানী, আজ আমি অনেক খুশি। আমাদের ফুটফুটে চাঁদের আলোর মতো কন্যা হয়েছে। আমি আমার কন্যার নামকরণে পুরো রাজ্যবাসীকে নিমন্ত্রণ পাঠিয়েছি। অনেক ভালো করেছো। আমাদের রাজকন্যা যে সবার আশীর্বাদে অনেক ভালো থাকবে। আমাদের কন্যার জন্য পুরো রাজ্য আলোকিত হয়ে আছে। অন্যদিকে বুড়ি তার বাড়িতে আসে আর এসে দেখে তার নীল রঙের বেরি ফল চুরি হয়েছে। সে ভীষণ রেগে যায়। এ কি, আমার নীল রঙের বেরি ফল কে চুরি করেছে? নিশ্চয় এটা রাজা সিপাহী চুরি করেছে। আমার গাছের ফল চুরি করা, আজ আমি তোদের দেখাবো মজা। আসলে এই বৃদ্ধা জাদু মন্ত্র জানতো। রাজার রাজদরবারে আনন্দ উৎসব চলছিল। বৃদ্ধা সেখানে যায় আর রাজাকে বলে, এই যে রাজা, তোমার সিপাহী আমার গাছের ফল চুরি করেছে। বুড়িমা, আমাদের ক্ষমা করবেন। আমার রানী নীল রঙের বেরি ফল খেতে চেয়েছিল, কিন্তু এই রাজ্যে কোথাও নেই। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন না, তাই আমি ফল ছিঁড়ে এনেছি বুড়িমা। বলেন, আপনার এর বিনিময়ে কি চাই? আপনি যা চাইবেন তাই দিব। কি, তোর এত বড় সাহস? তাহলে তুই রাজা হয়ে আমার গাছের ফল চুরি করেছিস? এ শাস্তি তোকে পেতেই হবে। তোর এই ফুটফুটে রাজকন্যা আজ থেকে কালো হয়ে যাবে। এটা আমার অভিশাপ।
বৃদ্ধার অভিশাপে রাজার কন্যা সাথে সাথে কালো হয়ে যায়। রানী বৃদ্ধাকে কেঁদে কেঁদে বলে, না, না বুড়িমা, আপনি এই অভিশাপ আমার মেয়েকে দিবেন না। আপনি আমাদের ক্ষমা করে দিন বুড়িমা। আমার কন্যা কি দোষ করেছে যে আপনি এত বড় অভিশাপ ওকে দিচ্ছেন? এমনটা করবেন না আপনি। হ্যাঁ বুড়িমা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি এমন অভিশাপ দিবেন না। আমি একবার যখন এই অভিশাপ দিয়ে দিয়েছি, এই অভিশাপ আর ফেরত নিতে পারবো না। তবে হ্যাঁ, তোর রাজকন্যা যখন বড় হবে, কোনো রাজপুত্র যদি তাকে স্বেচ্ছায় বিয়ে করে, তবেই তোর রাজকন্যা আবার সুন্দর হয়ে যাবে। বৃদ্ধা এ কথা বলে চলে যায়। রাজকন্যা অনেকটা বড় হয়। রাজকন্যা সব সময় মন খারাপ করে থাকতো, কারণ সে কালো বলে তার সাথে কেউ মিশতো না। একদিন রাজকন্যা খেলতে যায়। এই দেখ দেখ, রাজকন্যা খেলতে এসেছে। কি কালো দেখতে! তোমার সাথে আমরা কেউ খেলবো না, তুমি অনেক কালো। বাবা মা তোমার সাথে খেলতে নিষেধ করেছে। তোমরা এভাবে কেন বলছো? আমি তোমাদের সাথে খেলতে চাই। আমার সাথে তোমরা খেলো। যেও না, তোমরা যেও না। এরপর রাজকন্যা মন খারাপ করে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় আর কেঁদে কেঁদে বলে, মাতা, আমার সাথে কেউ মেশে না। কেউ আমার সাথে খেলতে চায় না মাতা। আমার খুব কষ্ট হয়। কেঁদো না তুমি, কষ্ট পেও না। কারো কথায় মন খারাপ করতে নেই মা। যাও, তুমি গিয়ে একা একাই খেলো। রাজকন্যা একা একাই রাজপ্রাসাদের ভিতরে খেলতো। রাজকন্যা অনেক বড় হয়ে যায়। একদিন রাজকন্যা শিকার করতে জঙ্গলে গিয়েছিল। সেখানে এক রাজপুত্রকে বাঘ চতুর্দিক থেকে ঘেরাও করেছিল। এ দেখে রাজকন্যা তীর ছুঁড়তে থাকে আর সব বাঘ সেখান থেকে পালিয়ে যায়। তারপর রাজপুত্র বলে, কে তুমি? আমার প্রাণ বাঁচালে। আমি রাজকন্যা, বনে শিকার করতে এসেছিলাম। এরপর রাজপুত্র আর রাজকন্যা অনেক কথা বলে। তাদের মধ্যে একটু ভাব হয়ে যায়। তারা নিজেদের রাজ্যে ফিরে যায়। রাজকন্যা ভাবতে থাকে, আমি এসব কি ভাবছি? আমি তো কালো। রাজপুত্র নিশ্চয় আমাকে অপছন্দ করেছে। আমাকে রাজপুত্র থেকে দূরে থাকতে হবে। এদিকে এসব রাজকন্যা ভাবছিল আর রাজপুত্র মনে মনে বলতে থাকে, কি ব্যাপার? রাজকন্যা আমার সাথে দুদিন থেকে দেখা করছে না কেন? আমার যে কিছুই ভালো লাগছে না। না না, আমি রাজকন্যাকে না না, আমি রাজকন্যাদের রাজ্যে যাব। এরপর রাজপুত্র হেনরি শহরে সম্রাটের রাজ্যে যায় আর সে রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রাজা, সম্রাট, রানী আর রাজকন্যা অনেক খুশি হয়। রাজকন্যার বিয়ের পর রাজকন্যা আবার অনেক সুন্দর হয়ে যায়। রাজকন্যা রাজপুত্রকে বলে, রানীনগর নামে একটি গ্রামে বাস করত এক লোক। তার নাম ছিল গোপাল। সে ছিল অনেক সৎ। সব কাজ সৎভাবে করার চেষ্টা করত। গোপাল ছিল বাড়ি তৈরি করার কারিগর। গ্রামে সবার বাড়ি বানিয়ে দিত। গোপাল সৎ থাকার কারণে সবাই গোপালকে ঘর বানানোর জন্য ডাকতো। সেরকমই একদিন গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, বাড়িতে আছো?
হ্যাঁ রে গণেশ, বল, তুই আজ আমার বাড়িতে, তা কি মনে করে? তোমার কাছে সবাই কেন আসে বলো তো দাদা? সবাই যে কাজের জন্য আসে, আমিও সে জন্যই এসেছি। ও, বাড়ি বানাতে হবে, তাই তো? হ্যাঁ দাদা, আমার যে একটা বাড়ি বানিয়ে দিতে হবে। চলো গোপাল দাদা, আজই আমার বাড়িতে চলো। আচ্ছা, ঠিক আছে, চল তাহলে। এরপর গোপাল গণেশের সাথে গণেশের বাড়ি যেতে লাগলো। আর গোপাল আস্তে আস্তে গণেশের একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেললো। গোপাল অনেক সুন্দর করে বাড়ি বানাতো, যার মাঝে কোনো খুঁত ছিল না। আরে গোপাল দাদা, তুমি তো বেশ ভালোভাবে আমার বাড়ি বানিয়ে দিয়েছো। এই নাও তোমার টাকা। এরপর গোপাল সেখান থেকে চলে গেল। গোপাল এভাবেই সৎভাবে উপার্জন করে সংসার চালাতো। হ্যাঁ গো, তুমি তো সবার বাড়ি বানিয়ে দাও, আমাদের একটা বাড়ি কবে বানাবে? হ্যাঁ গো, সময় হলে ঠিকই বানাবো। এখন যে আমার কাছে বেশি টাকা নেই। বাড়ি বানানোর জন্য যে সকল জিনিসপত্র কিনতে হবে সেগুলো তো অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই। ঠিক আছে, এখন বানাতে হবে না, যেদিন টাকা হবে সেদিন না হয় একটা বাড়ি বানিয়ে ফেলো। এভাবেই অনেকদিন চলে যায়, আর গোপাল কাজ করে অর্থ জমিয়ে রাখে। আর একদিন গ্রামের মোড়ল গোপালের কাছে খবর পাঠায়, আর গোপাল মোড়লের বাড়িতে আসে। তখন মোড়ল গোপালকে বলে, শুনেছে তুমি নাকি অনেক সুন্দর বাড়ি বানাতে পারো, আর এ কথা গ্রামের সবাই বলা বলি করছে। জি মালিক, আমি বাড়ি বানাতে পারি। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও, যেটা এই গ্রামের মানুষের আগে কখনো দেখিনি। জি মালিক, ঠিক আছে, আমি তাহলে কাল থেকে বাড়ি বানানোর কাজ করব। ঠিক আছে। এরপর গোপাল বাড়িতে চলে আসে। পরদিন সকালবেলা গোপাল মোড়লের বাড়িতে আসে আর বাড়ি বানাতে শুরু করে। বাড়ি বানাতে অনেক দিন সময় লেগে যায়, আর একদিন বাড়ি বানানো সম্পূর্ণ হয়। মালিক, আপনার বাড়ি বানানোর কাজ সম্পূর্ণ হয়েছে। আপনি এসে দেখেন, আপনি এসে দেখেন। চলো চলো গিয়ে দেখি। আরে বাহ, তাই তো, বাড়িটা তো বেশ দারুণ বানিয়েছো গোপাল। আগে জানলে আমার আগের বাড়িগুলো তোমার কাছেই বানাতাম। তোমার বাড়ি বানানো আমার বেশ পছন্দ হয়েছে। এই নাও তোমার মজুরি। কি ব্যাপার মালিক, এতগুলো টাকা? কিন্তু আমার মজুরি তো এর থেকে কম। আপনি আমাকে এতগুলো টাকা কেন দিলেন? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার এ বাড়ি বানানো দেখে আমি অনেক খুশি, আর তাই তোমায় এ মজুরি দিলাম। আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি, তাই এই টাকা তুমি নিতে পারো। মোড়লের কথা শুনে গোপালও অনেক খুশি হয়ে যায়, আর সে টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর গোপাল তার বউকে এসব কথা বলে দেয়। এসব শুনে গোপালের বউ অনেক খুশি হয়ে যায় আর বলে, তাহলে তো খুবই ভালো হলো গো, এবার তাহলে আমাদের একটা বাড়ি বানিয়ে ফেলো। তুমি ঠিকই বলেছো। আমি তাহলে বাড়ি বানাতে যা যা জিনিস লাগে তা কিনে নিয়ে আসি, এরপর বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার জন্য রান্না করি। তারপর গোপাল বাজার থেকে সব জিনিস কিনে আনে, আর এরপর বাড়ি বানানোর কাজ শুরু করে। গোপাল অনেক কষ্টের টাকা জমিয়ে এ বাড়ি বানাতে লাগে, আর বাড়িটা অনেক যত্ন দিয়ে ভালো করে বানায়। 1 মাস পর গোপাল তাদের জন্য সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে। ও মা, কি সুন্দর বাড়ি গো! তুমি এত সুন্দর বাড়ি বানাতে পারো, আমি না দেখলে তো জানতামই না।
আমাদের বাড়ি গ্রামের সবার থেকে আলাদা আর অনেক সুন্দর। গোপাল নিজের বাড়ি এত সুন্দর করে বানিয়েছিল, যার কারণে গ্রামের সবাই গোপালের বাড়ি দেখতে আসতো। আর এ কথা মোড়লের কানে পৌঁছে গেল। সে কি আমার বাড়ি থেকে গোপালের বাড়ি দেখতে আরো বেশি সুন্দর? না, এ হতে পারে না। আমি হলাম গ্রামের মোড়ল, আর আমার বাড়ি হবে সবার থেকে আলাদা। গোপাল এ কাজ একদম ঠিক করেনি। আমি গোপালের বাড়িতে আগুন লাগিয়ে দেব। অন্যদিকে সবাই গোপালের বাড়িতে এসে বলতে লাগলো, কি ব্যাপার দাদা বৌদি, তোমাদের বাড়িটা তো অনেক সুন্দর। কষ্টের টাকা জমিয়ে এ বাড়ি বানাতে হয়েছে। এ বাড়ি যে আমাদের কষ্টের বাড়ি। অন্যদিকে মোড়ল তার কর্মচারীদের খবর পাঠায়, আর তারা সবাই রাতে গোপালের নতুন বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর গোপাল ও তার বউ আগুন দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, আর সবাই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা আগুন নেভাতে পারে না। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এ যে আমার কষ্টের বাড়ি, কে বাড়িতে আগুন লাগিয়ে দিল? হায় হায় ভগবান! ওগো, আমাদের কি হয়ে গেল? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? যে আমার এত বড় সর্বনাশ করেছে তার কখনো ভালো হবে না। এরপর গোপাল ও তার বউ আগের বাড়িতেই থাকতে শুরু করে, আর অনেক কষ্টে দিন কাটায়। এভাবে অনেক দিন চলে যায়। আর একদিন অনেক জোরে জোরে বাতাস হয়, সাথে বৃষ্টিও হয়, যার কারণে মোড়লের বাড়িটি ভেঙে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার বাড়ি যে ভেঙে গেল। গ্রামের সবার বাড়ি একদম ঠিক ছিল, শুধু গোপালের বাড়ি ভেঙে গেছে। আর এ কথা মোড়ল শুনতে পায়। তখন মোড়ল তার ভুলটা বুঝতে পারে। গোপালের সাথে সেই কাজটি করা আমার একদম উচিত হয়নি, আর তাই তো আমার বাড়িটাই ভেঙে গেল। ভগবান তার সঠিক বিচার করলেন। কি রে বাবা গোপাল, কাজে যাবি না? তাড়াতাড়ি জমিতে যা। আরে এই তো মা, যাচ্ছি। দাও, আমাকে এবার কিছু খেতে দাও। নে, খাবার খেয়ে নে। এরপর গোপাল খাবার খেয়ে বাহিরে বেরিয়ে পড়ে আর জমির দিকে যেতে লাগে। তখনই শিমুলের সাথে গোপালের দেখা হয়। তখন শিমুল গোপালকে বলে, কি ব্যাপার দাদা, এই সকালবেলা কোথায় যাচ্ছ? আমি তো একটু জমিতে যাচ্ছিলাম রে। পুরো জমিতে যে আগাছায় ভরে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তা তুমি আবার কোথায় যাচ্ছ? আমি একটু বাজারে যাচ্ছি, কিছু বাজার আনতে হবে। তা চলো একসাথেই যাই, তোমার সামনেই তো জমি। ঠিক আছে, চলো তাহলে। এরপর গোপাল আর শিমুল একসাথেই যেতে ধরে। শিমুল বাজারে চলে যায় আর গোপাল তার জমিতে গিয়ে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করে বিকেলে গোপাল বাড়িতে আসে। মা, ও মা, কোথায় গেলে? কি রে বাবা, এভাবে ডাকছিস কেন? আমার অনেক খিদে পেয়েছে, খেতে দাও। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। গোপাল হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। আর গোপালের মা তাকে খেতে দেয় আর বলে, হ্যাঁ রে বাবা, বৌমা তো অনেক দিন হলো বাপের বাড়িতে গিয়েছে। এবার বৌমাকে বাড়িতে নিয়ে আয়। মা, ও তো রাগ করে চলে গেছে। দেখবে একাই চলে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। সে কি কথা রে বাবা,
রাগ করে গিয়েছে জন্য কি নিয়ে আসা যাবে না? যা, কাল সকালে বৌমাকে নিয়ে আসবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন নিয়ে আসবো। এরপর গোপাল খাবার খেয়ে ঘরে চলে যায়। পরদিন সকালবেলা গোপাল তার বউকে নিয়ে আসে। দেখলেন তো মা, কতদিন পর আপনার ছেলে আমাকে নিয়ে এলো। আমি না থাকলেই বুঝি তার ভালো হয়, এর জন্যই আমাকে নিয়ে আসতে চায়নি। না বৌমা, বাড়িতে অনেক কাজ, তাই তোমায় নিয়ে আসতে পারিনি। যাও, এবার ঘরে গিয়ে বিশ্রাম করো। এরপর গোপালের বউ ঘরে যায়। আর এভাবে অনেক দিন চলে যায়। একদিন অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে। যা জোরে জোরে বৃষ্টি পড়ছে, জমির যে কি অবস্থা হবে কে জানে। বৃষ্টি কমলেই আমাকে এবার জমির দিকে যেতে হবে। কই গো, কোথায় গেলে? আমি একটু জমিতে গেলাম, দেখে আসি জমির কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাও তবে। এরপর গোপাল তার জমিতে যায় আর গিয়ে দেখে গোপালের জমিতে অনেক পানি জমে গেছে। জমিতে তো অনেক পানি জমে গেছে, এতে কোনো সমস্যা নেই। আশেপাশে একটু ভালো করে দেখে আসি। আরে, এখানে তো অনেকগুলো পুঁটি মাছ। বাহ, এই পুঁটি মাছ দেখলে তো মা অনেক খুশি হবে। যাই, মাছগুলো উঠিয়ে নেই। এরপর গোপাল সেখানে থাকা পুঁটি মাছগুলো মারতে লাগলো আর সে মাছগুলো নিয়ে বাড়িতে চলে এলো। আর গোপাল তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, দেখে যাও, তোমার জন্য আমি কি এনেছি। কি রে বাবা, কি নিয়ে এসেছিস? এই দেখো মা, কতগুলো পুঁটি মাছ। এগুলো সব আমার জমিতে ছিল। সেটা তো ভালো কথা, তবে আমি তো এই পুঁটি মাছ খাই না রে বাবা। কেন মা, তুমি না আগে পুঁটি মাছ খেতে? হ্যাঁ রে বাবা, এখন আর ভালো লাগে না। কি ব্যাপার, এখানে কি হয়েছে? কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? এই দেখো, আমি কতগুলো পুঁটি মাছ নিয়ে এসেছি। ও মা, তাই তো। দাও দাও, এই মাছগুলো আমাকে দাও, আমি এগুলো রান্না করব। না না বৌমা, আমি পুঁটি মাছ খেতে পারি না। এ মাছ রান্না করো না, আমি খেতে পারবো না। কিন্তু মা, এই মাছগুলো আমার অনেক প্রিয়, এই মাছ আমি খাবই। এই কথা বলে গোপালের বউ সে পুঁটি মাছগুলো নিয়ে যায় আর সেগুলো কেটে রান্না করে। আর রান্না শেষে সবগুলো খাবার টেবিলে রেখে দেয়। তখন গোপাল সেখানে এসে তার বউকে বলে, কি গো, পুঁটি মাছগুলো দিয়ে কি রান্না করলে? পুঁটি মাছের ঝোল রান্না করেছি, একবার শুধু খেয়ে দেখো। এই বলে তারা সবাই খাবার খেতে বসে, কিন্তু গোপালের মা সেগুলো খেতে পারে না। এসব তুমি কি রান্না করেছো বৌমা? আমি তো এগুলো খেতে পারছি না। আরে মা, কি সব বলছেন আপনি? পুঁটি মাছের ঝোল রান্না করেছি, কি দারুণ লাগছে খেতে। আর আপনি কি না বলছেন ভালো লাগছে না? হ্যাঁ বৌমা, আমি এগুলো খেতে পারবো না। তোমার পুঁটি মাছের ঝোল তুমি খেয়ে নাও। এই বলে গোপালের মা সেখান থেকে উঠে চলে যায় আর তারা খাবার খেয়ে নেয়। তখন গোপাল তার বউকে বলে, তুমি তো মায়ের জন্য অন্য কিছু রান্না করতে পারতে। পুঁটি মাছের ঝোল রান্না করতে গিয়ে আমি ওসব কথা ভুলেই গেছি। হ্যাঁ গো, তুমি আমার জন্য রোজ পুঁটি মাছ নিয়ে আসবে আর আমি প্রতিদিন পুঁটি মাছের ঝোল রান্না করব।
এভাবেই রোজ গোপাল তার বউয়ের জন্য পুঁটি মাছ এনে দিত, আর গোপালের বউ পুঁটি মাছের ঝোল রান্না করত। আর এভাবেই অনেক দিন চলে গেল। একদিন গোপাল বলতে লাগলো, না, আমি আর প্রতিদিন পুঁটি মাছের ঝোল দিয়ে খাবার খেতে পারবো না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। একদিন গোপালের বউ আবার পুঁটি মাছের ঝোল রান্না করে। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, খাবার খেয়ে নাও। কি হলো, খাচ্ছ না যে? হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি। ওয়াক থু, ছি 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 ছি, আমি এসব কি রান্না করেছি? কি বাজে খেতে! আমি আর পুঁটি মাছের ঝোল কখনোই খাবো না। এ রে, এবার শিক্ষা হলো তাহলে।